লোভী আর ধূর্ত শেয়ালের গল্প আগে শুনেছিলাম, আজ প্রথমবার স্বচক্ষে দেখলাম। নিজের ছেলের এমন অবস্থাতেও সীমার লোভের শেষ নেই, বরং এ অবস্থাতেও আমার গোপন কথাটা, আমার দুর্বলতাকে হাতিয়ার করে আমার থেকে টাকা বার করার মতলব করছে। আমার হাত পা বাঁধা, না হলে এই মহিলাকে এমন জব্দ করতাম যে সারা জীবন মনে রাখত। ওই নতুন গাড়িটা বরং আমার ছেলেকে দিয়ে দাও বৌদি, আর শ্রীমন্তী যখন ফিরবে তখন 25 লাখ টাকা নিয়ে ওকে যেতে বলো আমার কাছে। যেহেতু সুরভি দেবীর কাছে আর কোনো উপায় ছিল না, তাই তিনি সীমা দেবীর কথায় চুপচাপ রাজি হয়ে গেলেন। এদিকে বৌদির আভাব দেখে সীমা পিসি মনে মনে হেসে উঠে ভাবলেন, বাহ বাহ, এইবার তো আমার হাতে দামি গাড়ির সাথে সাথে প্রচুর টাকাও চলে আসবে। ওই অপদার্থ অয়ন আসলে আমার জন্য বেশ লাকি দেখা যাচ্ছে। সুরভি বৌদির ওই রহস্য যতদিন আমার কাছে আছে ততদিন আমার জীবনে শুধু আরাম আর আরাম। সীমা দেবীর ডিমান্ড চুপচাপ অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া সুরভি দেবীর কাছে আর কোনো অপশন ছিল না। টাকা আর গাড়ি দুটোই আদায় করা যাবে ভেবে সীমা দেবী আহ্লাদে আটখানা ছিলেন। অন্যদিকে অয়ন নিজে কিন্তু প্রচণ্ড ডিপ্রেসড ছিল। এর আগে কখনো সুরভি দেবীর মুখের ওপর তর্ক করেনি, ওনার কথায় কিছু মনেও করেনি কখনো, কিন্তু আজ আর ও চুপ করে থাকতে পারল না। ঘরজামাই বলে কি ওর সামান্যতম সম্মান নিয়েও বেঁচে থাকার অধিকার নেই? চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছিল অয়ন। সামান্য কুকুর বিড়াল পুষলেই তাদের জন্য মানুষের মনে কত মায়া জন্মে যায়, অথচ এতগুলো বছর ধরে আমি ওই বাড়িতে রয়েছি, আর আজ পর্যন্ত শ্রীমন্তীর মা আমাকে কেবল ঘৃণাই করে গেলেন। ঠিক তখনই শ্রীমন্তী ছুটে বাড়ি থেকে বেরিয়ে এলো, আর ওর চোখ গেল অয়নের দিকে। ও দেখল একটা কুকুর তার মালিকের সাথে হেঁটে যাচ্ছে, আর অয়ন সেদিকেই বিষণ্ণ চোখে তাকিয়ে রয়েছে। এটা দেখে শ্রীমন্তী আর চোখের জল ধরে রাখতে পারল না। অয়ন সত্যি খুব ভালো আর পরিষ্কার মনের একটা ছেলে, সে কারণেই নিজের কথা না ভেবে সবার আগে আমার আর আমার ফ্যামিলির কথা ভাবে ও। বিয়ের পর বাবা আমাদের আশীর্বাদ করার সময় বলেছিল আমরা কখনো যেন আলাদা না হই, যেন সব সময় একসাথে থাকি, একটা টিমের মতো, একটা পরিবারের মতো। অয়ন তো সেদিন থেকেই আমাদের এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস, কিন্তু আমার এসব বুঝতে বুঝতে 3টে বছর কেটে গেল। শ্রীমন্তীর চোখের সামনে অয়নের ইনোসেন্ট মুখটা ভেসে উঠতেই ও আর পারল না নিজেকে সামলাতে, ছুটতে গেল অয়নের কাছে। অয়ন! শ্রীমন্তীর গলা পেয়ে অয়ন পেছন ফিরতেই শক্ত করে ওর গলা জড়িয়ে ধরল শ্রীমন্তী। শ্রীমন্তী, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? অয়ন, আই অ্যাম সরি। আমি জানি না আমার মা যখন ওই ফালতু রতনটার সামনে হাঁটু গেড়ে বসে তোমাকে ক্ষমা চাওয়ার কথা বলছিল, তখন তুমি চুপচাপ শুনছিলে কি করে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কখনোই এসব সহ্য করতে পারতাম না। শ্রীমন্তীর কথাগুলো শুনে অয়ন হাসল। আমি ঠিক আছে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। অয়নের উত্তর শুনে শ্রীমন্তীর বড্ড মায়া হলো ছেলেটার ওপর। আমি তোমার স্ত্রী, মনে আছে তো? তুমি, আমরা দুজনে একটা টিম। এই যে মনের ভেতর কষ্টটা চাপা দিয়ে মুখে হাসি ফোটাচ্ছ, কি লাভ আমার সামনে এসব করে? আজকের ঘটনার জন্য আমারই লজ্জা করছে। আমার প্রেজেন্সে তোমাকে ওদের এত কথা সহ্য করতে হলো, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। প্লিজ ফরগিভ মি। অয়ন মিষ্টি করে হেসে স্ত্রীর দিকে তাকালো। শ্রীমন্তী ওর জন্য এত ভাবে, সেটা দেখে ওর সত্যি ভালো লাগছিল। শ্রীমন্তী, একটু আগেই বললে আমরা একটা টিম, তাহলে বারবার কেন আমাকে সরি বলছো? তুমি তো কিছু ভুল করনি। আজ যা হয়েছে তাতে শ্রীমন্তীর কোনো দোষ ছিল না, বরং আজ তো সে অয়নকে একটা গাড়ি গিফট করল। এই প্রথমবার অয়নের সঙ্গে আজ বাজারেও গিয়েছিল ও। আর শুধু তাই নয়, আজ সবার সামনে ভয়ডর বাদ দিয়ে কনফিডেন্সের সাথে অয়নকে সাপোর্ট করেছিল শ্রীমন্তী। আজকের এই পুরো অশান্তির মূলে তো ছিলেন সীমা দেবী আর সুরভি দেবী। কিন্তু এ সব কিছুর জন্য দায়ী আমার মা। আমার মা তো ভুল করেছেন, তাই না? তোমার সাথে ওনার এমন আচরণ করা মোটেই ঠিক হয়নি। শ্রীমন্তী, ঠিক আছে, মা একটু রাগ করেছিলেন, সেই জন্যই এসব বলে ফেলেছেন। শ্রীমন্তী জানত এমনিতেই ওরা দুজন আপসেট, তাই ও নিজের মুড আরও খারাপ করতে চাইল না। তাহলে আজ রাতে আমরা কোথায় থাকব? শ্রীমন্তীর প্রশ্ন শুনে অয়ন একটু দ্বিধায় পড়ল। সে কনফিউজড হয়ে বলল, আমরা শ্রীমন্তী, এসবের কোনো দরকার নেই।
মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তোমাকে নয়। তুমি কেন নিজেকে সমস্যায় ফেলবে? শোনো, আমাকে নিয়ে চিন্তা করো না, প্লিজ বাড়ি ফিরে যাও। একদম না। মা যদি তোমার কাছে ক্ষমা না চায়, তোমাকে বাড়ি ফিরে আসতে না বলে, তাহলে আমিও বাড়ি ফিরব না। শ্রীমন্তীর কথা শুনে অয়নের মনটা নরম হয়ে গেল। ও বুঝতে পারছিল যে শ্রীমন্তী নিজের ডিসিশন বদলাবে না। ও নিজের সিদ্ধান্তে অনড় থেকে শেষ পর্যন্ত অয়নকেই সাপোর্ট করে যাবে। কথাটা ভাবতেই অয়ন মনে একটা শান্তি অনুভব করল। চলো তাহলে সানরাইজ টাওয়ারে যাই। সানরাইজ টাওয়ারে একটা বাংলো ওর নামেই ছিল, কিন্তু বাংলোটা পাওয়ার পর থেকে অয়ন একবারের জন্যেও ওখানে থাকার সুযোগ পায়নি। ও অনেকবার ভেবেছে শ্রীমন্তীকে ওর নিজের বাড়িতে নিয়ে যাবে। এতদিন পর আজ ওর সেই আশা পূর্ণ হতে চলেছে। তবে একটু কিউরিওসিটিও ছিল অয়নের মনে। অত বড় বাংলোটা দেখে শ্রীমন্তীর প্রথম রিয়াকশন ঠিক কী হতে পারে? সানরাইজ টাওয়ার, ওখানে তো কোনো হোটেল নেই, থাকার জন্য শুধু বাংলো আছে। আমরা হোটেলে কেন থাকব? অয়নের প্রশ্ন শুনে শ্রীমন্তী হেসে ফেলল। সে অয়নের হাতটা ধরে বাড়ির রাস্তা ছেড়ে অন্যদিকে হাঁটতে শুরু করল। অয়ন অবাক হয়ে দেখছিল শ্রীমন্তীকে। এদিকে শ্রীমন্তী হাসতে হাসতেই বলল, হোটেলে থাকবো না তো কোথায় থাকবো আমরা? রাস্তায়? শ্রীমন্তী মজা করেই কথাগুলো বলেছিল, কিন্তু কথাটা বলেই তার মনে হলো সে ভুল বলে ফেলেছে। আর শ্রীমন্তীর কনফিউজড মুখ দেখে এইবার অয়ন হেসে ফেলল। তুমিও না শ্রীমন্তী? শোনো, বেশি ভাবার দরকার নেই, আমরা বাংলোতেই থাকব। অয়ন, একদম আমাকে উল্টোপাল্টা বলে বিরক্ত করবে না। বেশি বাহাদুরি না তোমার? তুমি জানো যে সানরাইজ টাওয়ারে 9টা বাংলো আছে, আর 9টার মধ্যে 9টাই বিক্রি হয়ে গেছে। ওখানে আমাদের থাকার জন্য আর কোনো বাংলো ওয়েট করে নেই। শ্রীমন্তীর কথা শুনে অয়ন বুঝতে পারল শ্রীমন্তী তাকে সিরিয়াসলি নিচ্ছে না। অয়ন হাঁটা থামিয়ে শ্রীমন্তীকে বলল, শ্রীমন্তী, তুমি কি ভাবছ আমি তোমার সাথে মজা করছি? আমি সত্যি বলছি, সানরাইজ টাওয়ারে আমার একটা বাংলো আছে, খুব বড় আর খুব সুন্দর, ঠিক যেমনটা তোমার পছন্দ সেরকমই। চলো আমার সাথে। অয়ন দৃঢ় কণ্ঠে কথাটা বলে শ্রীমন্তীকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল। হ্যাঁ হ্যাঁ অয়ন, শুধু বাংলো কেন, পুরো সানরাইজ টাওয়ারটাই তোমার, তাই না? এখন চলো। কথাগুলো বলতে বলতে শ্রীমন্তী অয়নের হাত ধরে ওকে নিজের দিকে টেনে আবার হাঁটতে শুরু করল। শ্রীমন্তী, এখন আমি যাই বলছি সেটা তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে, তো কিছু বলে আর কি লাভ? কিন্তু সত্যিটা তো এটাই যে পুরো সানরাইজ টাওয়ারটাই আমার। যাকে থাক, এখন আমার সাথে মজা করা বন্ধ করে চলো। আজ রাতে না হয় আমরা শ্রেয়ার ওখানেই যাই। এমনিতে ওর বাড়িটা বেশ বড় আর অনেকগুলো রুমও আছে, আমরা ভালোভাবেই থাকতে পারবো। আই এম শিওর ও কিছু মনে করবে না। শ্রীমন্তী যা ডিটারমাইন্ড মেয়ে, অয়ন জানত ও অয়নের কোনো কথাই শুনবে না। তবে শ্রীমন্তী শ্রেয়ার বাড়ি যেতে বলায় অয়ন একটু অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু শ্রীমন্তীর খুশির জন্য সে সব কিছু করতে প্রস্তুত ছিল। কিছুক্ষণ হাঁটার পর অয়ন আর শ্রীমন্তী একটা ট্যাক্সি ডেকে তাতে উঠে পড়ল শ্রেয়ার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ট্যাক্সিতে ওঠার পরই শ্রেয়াকে ফোন করে শ্রীমন্তী সবটা খুলে বলল। তার কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে যায় শ্রেয়ার বাড়ির সামনে। কিন্তু শ্রেয়ার বাড়ি পৌঁছালেও শ্রীমন্তী কিংবা অয়ন দুজনের কেউই ডোরবেল বাজানোর জন্য এগোচ্ছিল না। দুজনেই একে অপরকে দেখছিল। আমরা ভেতরে যাব তো, ডোরবেল বাজানো যাক। এই বাড়িতে কোনো ডোরবেল নেই। কি? ডোরবেল নেই? কিন্তু কেন? ইউনো, শ্রেয়া যখন ছোট ছিল তখন ওর হাত ডোরবেল পর্যন্ত পৌঁছতো না, আর এর জন্য ওর কাজিনরা ওকে নিয়ে ঠাট্টা করত। আর এখন শ্রেয়ার হাইট বেড়ে গেলেও ছোট থেকেই ডোরবেলের প্রতি ওর একটা ঘৃণা রয়েছে। সেই কারণেই এই বাড়িটা কেনার পরেও ও এখানে কোনো ডোরবেল লাগায়নি। এমন আজগুবি কাণ্ড শুধু শ্রেয়াই করতে পারে। ডোরবেল না থাকার আরও একটা কারণ হলো শ্রেয়া বাড়িতে কোনো অতিথির আসাটা পছন্দ করে না। তাই ও ভাবে যদি বাড়িতে কোনো ডোরবেলই না থাকে তাহলে লোকে ওকে বিরক্ত করবে না। এ তো অদ্ভুত যুক্তি। এই শ্রেয়া তো ভয়ঙ্কর মেয়ে দেখছে। এত বড় একটা বাড়িতে একা একা থাকে, আবার তার উপর কোনো অতিথির থাকাও পছন্দ করে না। কালো জাদু টাদু করে নাকি জানি না। সামনের কটা দিন কিভাবে কাটাতে হবে এখানে। অয়ন শ্রীমন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তাহলে আমরা ভেতরে যাব কিভাবে? এই গাছটা তুলতে একটু সাহায্য করো আমায়। এই গাছের টপটার তলায় একটা স্পেয়ার চাবি আছে। অয়ন সাথে সাথে শ্রীমন্তীর কাছে এলো। বেশ ভারী সেই গাছটা তুলতে গিয়ে অজান্তেই অয়ন আর শ্রীমন্তী দুজনে একে অপরের বেশ ঘনিষ্ঠ হয়ে এলো। তবে অন্যবারের মতো
এইবার আর শ্রীমন্তী নার্ভাস হলো না, বরং হালকা হাসল। হঠাৎই অয়নের কিছু মনে পড়তেই ও শ্রীমন্তীর দিকে চেয়ে জিজ্ঞেস করল, আচ্ছা শ্রীমন্তী, সকালবেলা গাড়িতে বেবি গার্ল আর বেবি বয় নিয়ে কি যেন জিজ্ঞেস করছিলে তুমি? অয়ন আর শ্রীমন্তীর সম্পর্ক কি এবার কোনো নতুন মোড় নেবে, নাকি আবার কোনো বাধার সম্মুখীন হবে ওরা? শ্রেয়ার বাড়িতে অয়নের আগামী কটা দিন কেমন কাটবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।